প্রেরণা দানকারী এবং নীরবে কাজ করার মতো একজন আন্তরিক মানুষ। হারুন ভাইকে আমি কখনো টেনশনে থাকতে দেখিনি এবং উত্তেজিত হতে দেখিনি। সবসময় একরকম ছিলেন এবং মুখে এখন যেমন হাসি লেগে আছে, সেই আমার ছাত্র জীবনও আমি তেমন হাসি সবসময় মুখে লেগেছিল। আমার প্রিয় মানুষ তখন থেকেই নেই। তো সেই হারুন ভাই ইতিহাসের সাক্ষী। আজকে যারা এই মঞ্চে আছি, মঞ্চের সামনে আছি, দেখার, প্রত্যক্ষভাবে দেখার সুযোগ ঘটেনি। সুযোগ ঘটেনি এই কারণে যে হয়তো জন্ম হয়েছে পরে অথবা ছোট ছিলাম। কিন্তু এখানে সৌভাগ্যক্রমে কয়েকজন আছেন যারা মৌলানা ভাসানীকে জীবনে দেখেছেন, সামনে হয়তো আছেন, পেছনে আছেন। হারুন ভাই ওই রকম একজন ঐতিহাসিক সাক্ষী, যিনি মৌলানা ভাসানীকে বহুকাল দেখেছেন এবং মৌলানা ভাসানীকে ঘনিষ্ঠভাবে দেখে তার রাজনীতিতে তিনি ভূমিকা রেখেছেন। রফিকুল ইসলাম বাবলু এখানে আমি ব্যক্তিগতভাবে রাজনীতি করেছি। আমারও সৌভাগ্য হয়েছিল সেরকম একটি সময় করতে। তো সেই হারুন ভাইয়ের সামনে মৌলানা ভাসানী সম্পর্কে আমি কি বলবো? এখানে সবচাইতে ভালো বলতে পারেনি। প্রত্যক্ষভাবে দেখেছেন, জেনেছেন এবং ওই রাজনীতিকে প্রসার ঘটিয়েছেন। তবু আমাকে যেহেতু বলতে বলা হয়েছে, আমি আমার আলোচনাটা মৌলানা ভাসানীর উপর সীমাবদ্ধ থাকবে। আমি কোনো সংগঠন করি না। আমি আমার মতো করে আমার একটা যেভাবে পরিচয় দিয়েছেন মৌলানা ভাসানী অনুসারী, আমি আজীবন অনুসারী এবং মৌলানা কিছু গবেষণার কাজ করি, কিছু লেখালেখি করি। অতি সাধারণ মানুষ আমি। মৌলানা ভাসানী সম্পর্কে বলতে গেলে একটা ইতিহাস বলতে হয়, একটা জাতির ইতিহাস বলতে হয়। সেইটা বলার মতো সময় এবং আয়োজন এখানে নেই। মৌলানা ভাসানীর জীবনকাল পুরোটাই হলো রাজনৈতিক জীবনকাল। তার শৈশবটা বাদ দিলে বাকি পুরোটাই ছিল রাজনৈতিক জীবন। এবং তার রাজনৈতিক জীবন ব্যপ্ত ছিল তিনটা শাসনকালে: ব্রিটিশ ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ। এবং এই তিন কালের ইতিহাস বুঝতে হলে মৌলানা ভাসানীর জীবনকে বুঝতে হবে। যদি মৌলানা ভাসানীর জীবনকে বুঝতে পারেন তাহলে আপনি এদেশের এই মাটির রাজনীতিটা বুঝতে পারবেন এবং এই রাজনীতির দুর্বলতা বুঝতে পারবেন এবং এই রাজনীতির বিশ্বাসঘাতকতাগুলো বুঝতে পারবেন। কাজী মৌলানা ভাসানী সম্পর্কে জানা এবং আলোচনা করা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই আয়োজন করার জন্য, এই আয়োজনের মাধ্যমে এই অনুসারী দলে যোগ দিলেন, তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং তাদের সংগ্রামী জীবনের জন্য আমার শুভেচ্ছা রইল। ভাসানীর জন্ম যে সময়টায় 1880 সালে, সেই সময়টার প্রেক্ষাপটটা যদি আপনারা জানেন তাহলে তাকে বুঝতে সুবিধা হবে। সেই সময়কালটা ছিল, আপনার তিতুমিরের বাঁশের কেল্লার কথা আপনারা শুনেছেন, ইতিহাসে পড়েছেন। তিতুমিরের বাঁশের কেল্লা যে ব্রিটিশদের এবং জমিদারদের বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তার 46 বছর পর মৌলানা ভাসানীর জন্ম। ব্রিটিশদের বিরুদ্ধে একটা সিপাহী বিদ্রোহ হয়েছিল 1885 সালে। সেই বিদ্রোহে 23 বছর পরে
1857 সালে বিদ্রোহ হয়েছিল। তার 23 বছর পরে মৌলানা ভাসানীর জন্ম। মৌলানা ভাসানীর জন্মের সময়কাল পর্যন্ত বাংলায় কম বেশি 50টা কৃষক বিদ্রোহ হয়েছিল। কৃষকরা বিদ্রোহ করেছিল নানাভাবে, কোথাও সশস্ত্রভাবে, কোথাও শান্তিপূর্ণভাবে। এই প্রেক্ষাপটে মৌলানা ভাসানীর জন্ম হয়েছিল এবং এখান থেকে মৌলানা ভাসানী মাটি থেকে উঠে এসেছিলেন মজলুম জননেতা হিসাবে। তা ব্রিটিশের সময়ে আমি সময়কালের সংক্ষেপে কিছু ইতিহাস বলে কনক্লুশনটা টানব। তো সেই প্রেক্ষাপটে মৌলানা ভাসানী তখনকার যে সমাজ, বাংলাদেশের সমাজ কৃষক প্রধান সমাজ এবং একটা গ্রামীণ কৃষিভিত্তিক সমাজ ছিল পূর্ব বাংলা। ওতে প্রধান সমস্যা ছিল আপনার সামন্তবাদী শোষণ এবং ব্রিটিশদের শোষণ। এই দুই শোষণের বিরুদ্ধে মৌলানা ভাসানী সোচ্চার হয়েছিলেন। দেওবন্দ থেকে পড়ে আসার পর যখন সন্তোষে তিনি এসে শিক্ষকতা করছেন, সন্তোষে না টাঙ্গাইলে এসে শিক্ষকতা করছেন কাকমারিতে, তখন তার প্রথম প্রতিরোধ হয়েছিল সন্তোষের জমিদারদের বিরুদ্ধে। সন্তোষের জমিদারের বিরুদ্ধে একটা খুব কঠিন লড়াই ছিল। সেই গল্পটা যদি বলি অনেক সময় লাগবে। আমি শুধু বলি যে ওখানে সাধারণ মানুষদের নিয়ে, কৃষকদের নিয়ে তিনি সেই বিদ্রোহটা করেছিলেন এবং জমিদাররা সবাই মিলে, সন্তোষের জমিদারকে মহারাজা বলে করা হতো, আখ্যায়িত করা হতো। জমিদাররা সবাই মিলে ব্রিটিশদের কাছে যখন কমপ্লেন করলো তার বিরুদ্ধে, তখন ময়মনসিংহের জেলা প্রশাসক তাকে ময়মনসিংহ জেলা থেকে বহিষ্কার করলেন। টাঙ্গাইল তখন ময়মনসিংহ জেলা, টাঙ্গাইল তখন আলাদা জেলা হয়। তো ময়মনসিংহ থেকে যখন বহিষ্কার করা হলো, তখন ইনি যমুনা পার হয়ে ওপারে নিজের জন্মভূমি সিরাজগঞ্জে গেলেন। ওখানে গিয়ে একই কাজ করলেন। মহাজনী প্রথা, সুদের কারবার এবং জমিদারের শোষণ, অত্যাচার, নিপীড়ন এর বিরুদ্ধে কৃষকদের তিনি সংগঠিত করলেন। তার অফুরন্ত উজ্জীবনী শক্তি ছিল, অনর্গল বক্তা ছিলেন, অগ্নিবর্ষী বক্তৃতা করতে পারতেন, মানুষকে উত্তেজিত করতে পারতেন। তো সেখানে যখন বিদ্রোহ হলো, কৃষকরা অভ্যুত্থান করলেন, তখন পাবনা জেলার প্রশাসক একই রকম আদেশ দিয়ে পাবনা জেলা থেকে তাকে বহিষ্কার করেন। তিনি যান উত্তরবঙ্গেও একই কাণ্ড ঘটে এবং এরপরে বাংলার গভর্নর, ইংরেজ গভর্নর তাকে পুরো বাংলা থেকে বহিষ্কার করেন। ইনি তখন বাধ্য হয়ে বাংলার কাছের জায়গা আসামে যান। আসামে ইনি ইচ্ছা করে যাননি। আসামে গিয়ে ইনি কিন্তু একইভাবে ওখানকার কৃষক, সাধারণ মানুষকে এবং নিপীড়িত গরিব মানুষকে ইনি সংগঠিত করে আন্দোলন গড়ে তোলেন এবং আসামের ইনি যৌবন কেটেছে। আসামে ইনি যে আন্দোলন গড়ে তুলেছেন সেটা বলতে গেলে অনেক সময়ের দরকার হবে। আসামে তিনি বিভিন্ন দলের নেতৃত্বে ইনি আন্দোলন করেছেন, ইনি কংগ্রেস করেছেন, ইনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্বরাজ দল করেছেন, ইনি মুসলিম লীগ করেছেন। এইসব দল করার একটাই উদ্দেশ্য ছিল, সেটা হলো সাধারণ গরিব মানুষের মুক্তি অর্জন করা। তিনি আসাম মুসলিম লীগের সভাপতি ছিলেন, আসামের ওখানকার প্রাদেশিক পরিষদের নির্বাচিত প্রতিনিধি ছিলেন এবং যখন পাকিস্তানের আন্দোলন হচ্ছে লাহোর অধিবেশনে ইনি গিয়েছেন এবং
যেভাবে অরিজিনাল লাহোর অধিবেশন যেভাবে ছিল, লাহোর প্রস্তাব যেভাবে ছিল, সেভাবে ইনি অবিভক্ত বাংলা এবং আসামকে নিয়ে একটি দেশ গড়ার জন্য ওখানে আসামে আন্দোলন করেছেন, পাকিস্তান আন্দোলনও করেছেন। পাকিস্তান আন্দোলন অর্থাৎ অবিভক্ত বাংলাকে নিয়ে আসামকে নিয়ে একটি রাজ্য গঠনের যে আন্দোলন, এর কারণে অর্থাৎ যখন পাকিস্তান হচ্ছে 1947 সালের আগস্টে, তখনকার নতুন ভারত সরকার তাকে জেলখানায় বন্দি করে, ইনি বন্দি থাকেন ওখানে। 47 সালের আগস্ট মাসে ইনি পাকিস্তানে আসতে পারেন নাই। ইনি পাকিস্তানে আসতে চেয়েছিলেন কিনা সেটাও এখন গবেষণার বিষয়। ইনি ওখানেই তার যে আন্দোলনের যে ছিল, যে অবিভক্ত বাংলা এবং আসামকে নিয়ে করা, সেই আন্দোলনটা করছিলেন। ভারত সরকার, নতুন ভারত সরকার তখন তাকে হুমকি হিসাবে দেখে জেলে পুরেছিলেন এবং নভেম্বর মাসে তাকে জেল থেকে বের করে বর্ডারে এনে ময়মনসিং বর্ডার দিয়ে তাকে পাকিস্তানে পাঠিয়ে দিয়েছিলেন। সন্তোষে এসেছিলেন প্রথম, যেখান থেকে তিনি বহিষ্কৃত হয়েছিলেন, সেই জায়গায় সেই জমিদারের, এখন যেটা মৌলানা ভাসানীর আপনার স্মৃতির যা কিছু আছে, সেটা সেই জমিদারের সেই জায়গাতে এবং ওই ইয়েতে আছে। তো ওই যে রবীন্দ্রনাথ একটা বলতেন, একটা কবিতা আছে না, যাকে তুমি পেছনে ফেলো সে তোমাকে পেছনে টানিছে। তো সেই ঘটনা সন্তোষের ক্ষেত্রে ঘটেছিল। পাকিস্তানে আসার পর তিনি দেখলেন যে পাকিস্তানের যে রাজনীতি, মুসলিম লীগের রাজনীতি, এটা অভিজাতদের ঘরে বন্দী। খাজা, গজা, নবাব এবং জমিদারদের, সাধারণ মানুষের কোনো জায়গা নেই ওখানে। সেটা ইনি বুঝতে পেরে ইনি পাকিস্তানের রাজনীতিকে বদলে দেওয়ার চেষ্টা করেছিলেন এবং এটা শুরুটা হয়েছিল টাঙ্গাইল থেকে। তিনি উপনির্বাচন করেছিলেন, মৌলানা আকরাম খাঁ একজন পদত্যাগ করেছিলেন, সেই জায়গায় এই উপনির্বাচন হয়েছিল। মৌলানা ভাসানী সেখানে নির্বাচনে দাঁড়িয়েছিলেন, কিন্তু নিজের দল থেকে দাঁড়াতে পারেন নাই। মুসলিম লীগ থেকে প্রার্থী দেওয়া হয়েছিল খুররম খান পন্নীকে, জমিদারের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াই নিয়ে তার মনস্তত্ত্বে এবং তার সংগ্রামী জীবনে এমনভাবে পাকাপোক্ত ছিল যে টাঙ্গাইলে আবার জমিদারের বিরুদ্ধে লড়াইটা ইনি সেই 1948 সালে, অর্থাৎ পাকিস্তান হওয়ার 1 বছর পরে আবার শুরু করলেন। খুররম খান পন্নীর বিরুদ্ধে নির্বাচনে স্বতন্ত্রভাবে দাঁড়িয়ে